ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নাফতালি বেনেট। ভারসাম্য রক্ষা করতে না পারলে টিকবে না জোট, অভিমত বিশ্লেষকদের। ন্যাটো সম্মেলনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের মুখোমুখি তুরস্ক, রাশিয়া মিত্রদের সাথে প্রতিশ্রুতি রক্ষা করেন ওয়াশিংটন, অভিযোগ আঙ্কারার। ভূমধ্যসাগরে 164 বাংলাদেশি সহ 4 শতাধিক অভিবাসন প্রত্যাশী উদ্ধার। গেল দুদিনে তাদের উদ্ধার করে স্বেচ্ছাসেবী সংগঠন MSF। শিরোনামগুলো দেখছিলেন, এসব খবরে বিস্তারিত নিয়ে সঙ্গে আছে আমি সাইফুদ্দিন রবিন। অবসান হলো নেতানিয়াহু যুগের। মাত্র 1 ভোটের ব্যবধানে ইসরায়েলি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে নবগঠিত জোট সরকার। 60-59 ভোটের ব্যবধানে পরাজিত হন বেনিয়ামিন নেতানিয়াহু। বিরোধী দলের আসনে বসেই হুঁশিয়ারি দেন বেশি দিন টিকবে না জোড়াতালির সরকার, শিগগিরই তিনি ফিরবেন মসনদে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া নাফতালি বেনেট বলেন, পরস্পরের শত্রু নয়, বরং ইসরায়েলি মতাদর্শকে টিকিয়ে রাখতেই একযোগে কাজ করবেন সবাই। রাজনীতির ইতিহাসে নতুন পাতা সংযোজন করল ইসরায়েল। রোববার দেশটির পার্লামেন্ট ন্যাসেটে হলো চরম উত্তেজনাপূর্ণ ভোটাভুটি, যাতে 60 আইন প্রণেতার সমর্থন পেয়ে উতরে যায় নবগঠিত জোট সরকার। মাত্র 1 ভোটে হেরে যান বেনিয়ামিন নেতানিয়াহু। ভোটদান থেকে বিরত ছিলেন 1 আইন প্রণেতা। এর মাধ্যমে 2 বছরে 4টি নির্বাচনের পরও স্থিতিশীল একটি সরকার গঠনে যে ব্যর্থতা ছিল, আপাতত তার ইতি টানা হলো। 15 বছর ইসরায়েলের ক্ষমতায় ছিলেন 71 বছরের বেনিয়ামিন নেতানিয়াহু। নতুন সরকার প্রধানকে স্বাগত জানিয়ে বিরোধী দলীয় আসনে বসেছেন ঠিকই, কিন্তু তীব্র ক্ষোভের উদগীরণ ঘটে অধিবেশনে রাখা ভাষণে। হুঁশিয়ারি দেন শিগগিরই পতন ঘটবে জোট সরকারের, তিনি ফিরবেন মসনদে। লাখ লাখ ইসরায়েলির ভোটে জিতেই এই পার্লামেন্টের প্রতিনিধিত্ব করছি। আস্থা ভোটেও পেয়েছি কট্টর ডানপন্থীদের সমর্থন। আমার নেতৃত্বে শিগগিরই ক্ষমতায় ফিরবে লিকুইড পার্টি। বিপজ্জনক সরকারকে উৎখাতে থাকবে অগ্রগামী ভূমিকা। ইসরায়েলিদের ভাবনার তুলনায় দ্রুততম সময়ে পতন ঘটবে এই জোট সরকারের। নেতানিয়াহুর উত্তেজনা প্রশমনে প্রশংসার ফুলঝুরি ছোটান নবগঠিত সরকারের নেতৃবৃন্দ। বলেন, বিশ্বে জায়নবাদ টিকিয়ে রাখতে প্রয়োজন ঐক্যবদ্ধ উদ্যোগের। দীর্ঘদিন ইসরায়েলের যে সাফল্য অর্জন এসেছে তার জন্য বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ। তার একটাই ভুল, ইরানের পরমাণু চুক্তির পুনর্নবায়নে সমর্থন দেওয়া। এর ফলে পরম শত্রু দেশটি আরও শক্তিশালী হয়ে উঠেছে। ভবিষ্যতে সরকার বিষয়টি খতিয়ে দেখবে। এছাড়া হামাসের কোনো সহিংসতা সহ্য করা হবে না। যখন আমার মায়ের জন্ম হয়েছিল সে সময় ইসরায়েলি রাষ্ট্রের কোনো অস্তিত্বই ছিল না, এমনকি ছিল না আলাদা পার্লামেন্টও। তেল আবিবে মাত্র 30,000 মানুষ বসবাস করতেন, কিন্তু আজকের গণতান্ত্রিক পরিবর্তনে প্রবীণদের পাশাপাশি প্রত্যেক ইসরায়েলি খুশি। ইসরায়েলের 73 বছরের ইতিহাসে বেনেটের জোটের মতো অতীতে কোনো সরকার দেখা যায়নি। 8টি দলের আদর্শগত ভিন্নতা তো রয়েছেই, সবচেয়ে বড় কথা সরকারের অন্যতম অংশ আরব মুসলিমরা। এছাড়া নতুন সরকারে রেকর্ড 8 জন নারী মন্ত্রীর থাকার সম্ভাবনা রয়েছে। মৌলি ইসলাম, যমুনা নিউজ। কতদিন টিকবে নানা ধর্ম মতাদর্শের দল নিয়ে গঠিত ইসরায়েলের নতুন সরকার? পার্লামেন্টে ছাড়পত্র পাওয়ার পরই তুঙ্গে এই আলোচনা। জোটের অন্যতম শরিক আরব মুসলিমদের সাফাই, ভবিষ্যৎ প্রজন্মের জন্যই সরকারে তাদের যোগদান। অন্যদিকে হামাসের দাবি, ফিলিস্তিনিদের জন্য ইসরায়েলের মতাদর্শ বরাবরই আগ্রাসী। বিশ্লেষকদের আশঙ্কা, ভারসাম্য বজায় রাখতে না পারলে শিগগিরই সরে যেতে হবে এ সরকারকে। দীর্ঘ 12 বছর পর এক পেশে গণতান্ত্রিক চর্চা থেকে মুক্তি মিলল নেতানিয়াহুর পতনের পর। এমনটাই মনোভাব বেশিরভাগ ইসরায়েলির। রাজপথে তাদের আনন্দ উল্লাসে সেটি স্পষ্ট। অবশ্য মুসলিমদের কিছুটা চাপে রয়েছে জোটভুক্ত আরবীয় পার্টি। নিজ অবস্থানের পক্ষে আগেভাগেই সাফাই গাইলেন দলপ্রধান। জাতির বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যই আমাদের এই বলিদান। আরবীয় মুসলিমদের রাজনৈতিক উদ্যোগে যথেষ্ট ঝুঁকি চড়াই উতরাই রয়েছে, কিন্তু আমাদের সামনে সরকার গঠন এবং ক্ষমতার ভারসাম্য আনার যে সুবর্ণ সুযোগ, সেটাও হেলায় হারাতে চাইনি।
ফিলিস্তিনিরাও যাচাই করছে নতুন ইসরায়েলি জোট সরকারকে। যদিও হামাসের দাবি, যারাই ক্ষমতায় বসুক না কেন আগ্রাসী মনোভাবে আসবে না কোনো পরিবর্তন। সরকার গঠন দেখেই ইসরায়েলের রাজনৈতিক এবং প্রতিরক্ষা ব্যবস্থার দুর্দশা আঁচ করা সম্ভব। যারাই দেশটিতে সরকার গঠন করুক না কেন দখলদারিত্ব মনোভাব থেকে কখনো বেরিয়ে আসতে পারবে না। তাদের সামরিক আক্রমণকে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধ করবে হামাস। ফিলিস্তিনের ভূখণ্ডের প্রতি তারা কতটা আগ্রাসী সেটা দিয়ে যাচাই করা হবে জায়ানবাদী চরিত্র। বিশ্লেষকরা বলছেন, আপাত দৃষ্টে সরকার গঠন করা গেলেও শরিকগুলোর মধ্যে ভারসাম্য না রাখা গেলে যে কোনো মুহূর্তে ভাঙবে জোট। নতুন সরকারকে নিঃসন্দেহে কঠিন পথ অতিক্রম করতে হবে, কারণ পার্লামেন্টে ন্যূনতম ব্যবধানে এগিয়ে জোট। তার উপর নানা ধর্ম এবং মতাদর্শিক পার্থক্য জোটবদ্ধ রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। দ্রুততম সময়ে পাশ করাতে হবে সবার গ্রহণযোগ্যতা পাওয়া বাজেট। গেল 2-3 বছর অর্থনৈতিক মন্দা ঘিরে যে হতাশা ছিল সেটা দূর করাই মূল চ্যালেঞ্জ। পরাজিত হলেও এখনও জনপ্রিয়তার শীর্ষে বেনিয়ামিন নেতানিয়াহু। তার প্রমাণ ইসরায়েলের বিভিন্ন শহরে স্পষ্ট। সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে মিছিল সমাবেশ করছেন তার সমর্থকরা। মৌলি ইসলাম, যমুনা নিউজ। দরিদ্র দেশগুলোকে ভ্যাকসিন সরবরাহ, জলবায়ু পরিবর্তন রোধ এবং চীনের আধিপত্য ঠেকানোর ঘোষণা দিয়ে শেষ হলো শিল্পোন্নত 7 দেশের জোট G7 সম্মেলন। ব্রিটেনের কর্নওয়ালে অনুষ্ঠিত এই সম্মেলনের শেষ দিনে ইউরোপের সাথে যুক্তরাজ্যের বিভিন্ন ইস্যুতে বিরোধ নিষ্পত্তিতেও তাগিদ দেন জোট নেতারা। এর পাশাপাশি বিশ্বব্যাপী সাইবার হামলার জন্য রাশিয়াকে দায়ী করে পুতিন সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। এছাড়াও রাশিয়ার ভূমিতে রাসায়নিক অস্ত্র ব্যবহারের ঘটনা তদন্ত এবং ব্যাখ্যা দাবি করা হয়। এর আগে কার্ভিস্ট বে ডিক্লারেশন অব হেলথ নামে স্বাস্থ্য পরিকল্পনায় রোগ নির্ণয়, চিকিৎসা টিকা উদ্ভাবন এবং অনুমোদনের সময়সীমা 100 দিনের মধ্যে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈশ্বিক সংকট সমাধানে G7 সবসময়ই নেতৃত্বদানকারীর ভূমিকা পালন করেছে। জলবায়ুর পরিবর্তন রোধ করা না গেলে যে ভয়াবহ বিপর্যয় সৃষ্টি হবে তা সামাল দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। অন্যদিকে দ্রুততম সময়ের মধ্যে যেন ভ্যাকসিন দরিদ্র দেশগুলোর কাছে পৌঁছায় সেই সিদ্ধান্তেও নেওয়া হয়েছে। পাশাপাশি চীন এবং রাশিয়া ইস্যুকেও আমরা গুরুত্বের সাথে নিয়েছি। ন্যাটোভুক্ত দেশগুলোর সাথে প্রতারণা করেছে যুক্তরাষ্ট্র। সদস্য দেশগুলোর উপর বিভিন্ন শর্ত চাপিয়ে দিল ওয়াশিংটন নিজেই কখনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি, এমন অভিযোগ তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের। একই অভিযোগ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও। অন্যদিকে পাল্টা জবাবে মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি, রাশিয়ার বিরুদ্ধে আসা বিভিন্ন অভিযোগ তদন্তের। 30 দেশের সামরিক জোট ন্যাটোর অধিবেশনকে কেন্দ্র করে ব্রাসেলসে পৌঁছেছেন সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা। তবে মূল অধিবেশন শুরুর আগেই চলল উত্তেজনার পারদ। ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি তুরস্ক এবং রাশিয়া। সম্মেলনে অংশ নেওয়ার আগে ব্রিফিংয়ে ন্যাটো সদস্যদের প্রতি মার্কিন নীতির তুমুল সমালোচনা করেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। অভিযোগ করেন যুক্তরাষ্ট্র প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন করলেও S-400 কেনায় তুরস্কের ওপর কড়াকড়ি আরোপ করেছে। ন্যাটো সদস্য দেশগুলোর সাথে বেইমানি করেছে যুক্তরাষ্ট্র। নানা প্রতিশ্রুতি দিলেও সেগুলো বাস্তবায়নে কখনো উদ্যোগ তো নেয়নি, উল্টো এমন সিদ্ধান্ত নিয়েছে যাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এখনও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রত্যাহার করেনি ওয়াশিংটন, অথচ S-400 সরিয়ে নিতে ঠিকই তারা আমাদের উপর চাপ প্রয়োগ করছে। অন্যদিকে রুশ প্রেসিডেন্টের অভিযোগ যুক্তরাষ্ট্রের অসহযোগিতার কারণে লক্ষ্যে পৌঁছাতে পারেনি ন্যাটো জোট। আমরা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরিয়েছি, কিউবা থেকে সামরিক ঘাঁটি সরিয়েছি, কিন্তু জোটে আমাদের প্রধান মিত্র কোনো কথাই রাখেনি। তারা প্রতিটি পদক্ষেপ উল্টো নিয়েছে। ফলে সংকট সমাধানে যেসব সিদ্ধান্ত নেওয়া হয় সেগুলোর কোনোটি বাস্তবায়ন হয় না। এদিকে তুরস্ক এবং রাশিয়াকে অগণতান্ত্রিক দেশ হিসেবে ইঙ্গিত করেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়ার বিরুদ্ধে ওঠা রাসায়নিক অস্ত্র ব্যবহার সহ বিভিন্ন অভিযোগ তদন্ত করা হবে বলেও জানান তিনি। অগণতান্ত্রিক আচরণ করছে যেসব সরকার, সেসব দেশের প্রতি আমাদের আচরণ ভিন্ন হবে। আর এরই মধ্যে রাশিয়ার বিরুদ্ধে নিজ ভূমিতে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে, সেটিও তদন্ত করব আমরা। এ অবস্থায় ন্যাটো সম্মেলনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ব্রাসেলসে। মির মুশফিকা হাসান, যমুনা নিউজ।
ব্রিটিশ রানী এলিজাবেথকে দেখলে নিজের মায়ের কথা মনে পড়ে যায় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। G7 বৈঠক উপলক্ষে ব্রিটেন সফর পর রানী এলিজাবেথের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাইডেন। এ সময় প্রেসিডেন্টের সাথে ছিলেন ফার্স্ট লেডি জিল বাইডেন। বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন, বলেন রানী খুবই নরম মনের মানুষ। বাইডেন জানান, রানীর সাথে কথা বলার পর মনে হয়েছে তিনি নিজের মায়ের সাথে কথা বলছেন। এ সময় রানীর দীর্ঘায়ু কামনা করেন তিনি। সৌজন্য সাক্ষাতে মার্কিন প্রেসিডেন্টের সাথে কুশল বিনিময় করেন ব্রিটিশ রানী। ভারতের অযোধ্যায় আলোচিত রাম মন্দির নির্মাণে দুর্নীতির অভিযোগ এনেছে উত্তরপ্রদেশের দুই বিরোধী দল, সমাজবাদী পার্টি এবং আম আদমি পার্টি। সংবাদ সম্মেলনে দল দুটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, মন্দিরের জমি কেনার সময় এই জালিয়াতি করা হয়। এতে বলা হয়, এক ব্যক্তির কাছ থেকে 2 কোটি রুপিতে একটি জমি কিনে দুই ব্যবসায়ীর মাধ্যমে কয়েক মিনিট পরই ওই জমিটি ট্রাস্টের কাছে 18 কোটি 50 লাখ রুপিতে বিক্রি করা হয়। বিভিন্ন ধাপে বিক্রি হওয়া জমিটির কাগজপত্রে সবগুলোতেই প্রত্যক্ষদর্শী হিসেবে অযোধ্যার মেয়র এবং ট্রাস্টের একজন স্থানীয় সদস্যের নাম রয়েছে। যদিও মন্দির নির্মাণ কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। 2020 সালে ফেব্রুয়ারিতে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট গঠন করে মোদী সরকার। ট্রাস্টকে 70 একর জমি প্রদান করা হয়। ভারতের রাজধানী দিল্লির দক্ষিণাঞ্চলে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় গৃহহীন হয়েছে কয়েকশো মানুষ। ফায়ার সার্ভিস জানায়, স্থানীয় সময় শনিবার রাত 11:30টার সময় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পুলিশ বলছে, মদনপুর খাদার এলাকায় অবস্থিত এই রোহিঙ্গা ক্যাম্পের 55টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। দীর্ঘ 6 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় আগুন, তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এর আগে 2018 সালেও ক্যাম্পটিতে আগুন লেগে পুড়ে যায় সবকিছু। কিভাবে আগুনের সূত্রপাত সেই সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ভারত সরকারের কাছে দ্রুত সহায়তা চেয়েছেন তারা। ভূমধ্যসাগরে 164 বাংলাদেশি শহর মৃত্যুর মুখ থেকে ফিরলেন 4 শতাধিক অভিবাসন প্রত্যাশী। গেল দুদিনে তাদের উদ্ধার করে স্বেচ্ছাসেবী সংগঠন MSF। পৃথক 7টি অভিযানে অভিবাসন প্রার্থীদের উদ্ধার করে স্বেচ্ছাসেবী সংগঠনটি জাহাজ জিও বারেন্টস। তাদের দাবি, 439 জনের মধ্যে সবাই এশীয় বা আফ্রিকান নাগরিক। নারী ও শিশুদের সংখ্যাই বেশি। তারা ঝুঁকিপূর্ণ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু পথেই দুর্ঘটনায় পড়ে। বর্তমানে তাদের লিবিয়া উপকূলে শরণার্থী শিবিরে রাখা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পাশাপাশি করা হচ্ছে করোনার নমুনা পরীক্ষাও। জাতিসংঘের তথ্য অনুসারে চলতি বছরের প্রথম প্রান্তিকেই ভূমধ্যসাগর থেকে 11,000 অভিবাসন প্রার্থীকে উদ্ধার করা হয়েছে। কানাডার ম্যানিটোবায় শতাধিক গণকবরের সন্ধান মিলেছে। ধারণা করা হচ্ছে এগুলি সবই আদিবাসী শিশুদের। রাজ্যের সাবেক একটি আবাসিক স্কুল প্রাঙ্গণে এই গণকবরের সন্ধান মেলে। এতে 104টি কবর পাওয়া যায়। গণকবরে থাকা দেহাবশেষগুলো কাদের তা জানতে চলছে তদন্ত। সম্প্রতি ব্রিটিশ কলাম্বিয়ায় বন্ধ হয়ে যাওয়া একটি স্কুল প্রাঙ্গণ থেকে 215টি দেহাবশেষ পায় কর্তৃপক্ষ। এ নিয়ে শুরু হয়েছে তোলপাড়। অভিযোগ ওঠে, ক্যাথলিক চার্চ পরিচালিত ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আদিবাসী শিশুদের জোরপূর্বক ধর্মান্তরিত করা হতো। দিনের পর দিন চলত নির্যাতন। এ নিয়ে ভ্যাটিকানের তীব্র সমালোচনা করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মেক্সিকোর একটি সিরিয়াল কিলারের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে প্রায় 4,000 হাড়। শনিবার অভিযান চালিয়ে ঘরের মেঝে খুঁড়ে এসব হাড় উদ্ধার করা হয়। দেশটির গোয়েন্দা সংস্থা বলছে, কমপক্ষে 17টি মানুষের দেহাবশেষের হাড় হবে এগুলো। একই দিন উদ্ধার করা হয় 91টি ছবি, বেশ কিছু পরিচয়পত্র, 8টি মোবাইল ফোন। এছাড়া বেশ কিছু গহনা উদ্ধার করা হয়। সবশেষ 14 মে একজন নারীকে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে। এরপরই তদন্তে বেরিয়ে আসে ভয়াবহ এই চিত্র। তদন্তের স্বার্থে 72 বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করা হয়নি। নিরাপত্তা বাহিনীর ধারণা, বহু বছর ধরে হত্যাকাণ্ড ঘটিয়ে আসছে অভিযুক্ত ব্যক্তি। মসুল শহরে গণকবরের সন্ধান পেল ইরাকি কর্তৃপক্ষ। রোববার সেখান থেকে 120 হতভাগ্যের দেহাবশেষ পাওয়া যায়। কর্তৃপক্ষের ধারণা, জঙ্গি সংগঠন IS-এর নৃশংসতার শিকার এসব মানুষ। রাজধানী বাগদাদে এসব দেহাবশেষ নিয়ে যাওয়া হবে। শনাক্ত করতে পারলে ধর্মীয় রীতি অনুসারে দাফনের জন্য ফিরিয়ে দেওয়া হবে পরিবারকে। গেল বছরই বাদাউস এলাকায় পাওয়া যায় এই গণকবরের সন্ধান। 2014 থেকে 17 সাল পর্যন্ত কারাগার হিসেবে অঞ্চলটিতে ব্যবহার করত IS। 6 শতাধিক শিয়া মুসলিমকে এখানে আটকে রেখেছিল জঙ্গিরা। ধারণা করা হয় তাদেরই হত্যা করা হয়েছে। ভারতে গেল 24 ঘন্টায় করোনায় মারা গেছেন আরও 1761 জন। এতে মোট প্রাণহানি 3,74,000 ছাড়ালো। তবে নিম্নমুখী নতুনভাবে শনাক্তের হার। রোববারও দেশটির 68,500 মতো মানুষের দেহে মিলে ভাইরাস।
মহামারী পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় নয়াদিল্লিতে আজ থেকে পুরোপুরি চালু হচ্ছে মেট্রো ও বাস চলাচল। তবে যাত্রী সংখ্যা অর্ধেক রাখার কঠোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দোকানপাটও সব খুলে যাবে আজ। এদিকে পাবলিক হেলথ ইংল্যান্ডের নতুন গবেষণা অনুসারে রূপ পরিবর্তন করছে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টা। সেটি মানবদেহের জন্য আরও বেশি ক্ষতিকর। করোনা ভাইরাসের টিকা নেওয়ার পর ভারতের পশ্চিমবঙ্গে বেশ কিছু মানুষের শরীর চুম্বকের মতো হয়ে গেছে বলে দাবি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও বেশ কিছু ছবি ও ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায় শরীরে আটকে যাচ্ছে কয়েন, হাতা, খুন্তি, চামচ, মোবাইল ফোন, গাড়ির ছবির মতো ধাতব বস্তু। শুধু পশ্চিমবঙ্গেই এমন 4 ব্যক্তির খোঁজ মিলেছে। তারা দাবি করেন করোনার টিকা নেওয়ার পরে শরীর চুম্বক হয়ে গেছে। জানিয়ে স্থানীয়দের মাঝে আলোড়ন তৈরি হয়েছে, আতঙ্ক ছড়িয়েছে জনমনে। নেপাল বাবু নামের এক ব্যক্তির দাবি, গেল 7 জন কোভিশিল্ড ভ্যাকসিন গ্রহণের পর তার শরীরেও আটকে যাচ্ছে ধাতব বস্তু। চিকিৎসকরা বলছেন ভ্যাকসিনের সাথে এই ধরনের ঘটনার কোনো সম্পর্ক নেই। কেউ কেউ হয়তো বিজ্ঞানকে কাজে লাগিয়ে অন্য কোনো উপায়ে শরীরে ধাতব বস্তু আটকে রাখার চেষ্টা করছেন। সঠিক তদন্তের দাবি জানানো হয়েছে। আমিও দেখি আমার ধরে নাকি চামচ দিয়ে খাচ্ছিলাম, খেতে খেতে চামচের যে চামচের ডান্টিটা লাগালাম, ধরে নিল। তারপরে পয়সা লাগালাম, চামচ, খুন্তি এগুলো লাগাচ্ছি, মোবাইল লাগাচ্ছি, এগুলো সবই ধরে নিচ্ছি। পয়সা লাগালাম, তারপর দেখি এটা কন্টিনিউ বাড়ছে। ভ্যাকসিনের যে মেটেরিয়াল বা যে কেমিক্যালস যা দিয়ে তৈরি হচ্ছে ভ্যাকসিন, তার সঙ্গে ম্যাগনেটিক সাবস্টেন্সের কোনো সম্পর্কই নেই আর কি। আপনি বাইরেও ভ্যাকসিন তো লিকুইড একটা বাইরে ভায়াল থাকেই আর কি, সেটা নিয়েও টেস্ট করে দেখা যেতে পারে আর কি। সেখানে দেখলেও দেখা যাবে তার সঙ্গে অন্তপক্ষে ম্যাগনেটের কোনো সম্পর্ক নেই। সিরিয়ার আফরিন শহরে হাসপাতালে ছোড়া মিসাইলে প্রাণ গেল 2 চিকিৎসাকর্মী সহ কমপক্ষে 18 জনের। রোববারের হামলায় আহত হন আরও অনেকে। তুর্কি যোদ্ধাদের নিয়ন্ত্রিত শহরটি আল শিফা হাসপাতাল শিকার হয় হামলার। ধ্বংসস্তূপে পরিণত হওয়া হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া অসম্ভব বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মুমূর্ষু রোগীদের কোথায় সরানো হবে বা কী চিকিৎসা দেওয়া হবে সেটা নিয়ে চিন্তিত তারা। নেক্কারজনক এই ঘটনার সাথে কারা জড়িত তা এখনও নিশ্চিত নয়। তবে এলাকাটি দখল নিতে মরিয়া আসাদ বাহিনী এবং মিত্র কুর্দি যোদ্ধারা। আপনি চাইলেই বাড়িতেই নিয়ে আসতে পারবেন প্রাচীন মিশরের জনপ্রিয় সব নিদর্শন। তবে আসল নয়, এগুলো রেপ্লিকা। মিশরের কারখানায় তৈরি হচ্ছে হাজার হাজার বছরের পুরনো নিদর্শনের প্রতিলিপি। নিখুঁতভাবে বানানো হচ্ছে রাজা রানীদের অবয়ব। নামি দামি ধাতব খচিত এসব নিদর্শন বিক্রি হচ্ছে হাজার হাজার ডলারে। হুবহু অবয়ব বা মূর্তি তৈরিতে মিশরের সুখ্যাতি হাজার বছরের। এই ধারাবাহিকতা বজায় আছে এখনও। দেশটির কনুজ নামের কারখানায় তৈরি হচ্ছে প্রাচীন নিদর্শনের অবিকল প্রতিকৃতি। 10,000 বর্গমিটার জায়গা জুড়ে এই কারখানায় কাজ করছে 1.5 শতাধিক শ্রমিক, যারা সবাই নিদর্শনের অবয়ব তৈরিতে বিশেষ পারদর্শী। গেল মার্চে যাত্রা শুরুর পর এখন পর্যন্ত প্রায় 6,500 রেপ্লিকা তৈরি করেছে প্রতিষ্ঠানটি। আমরা অনেক উন্নত মানের উপাদান দিয়ে এগুলো তৈরি করি। মানের দিক থেকে কোনো ছাড় নেই, প্রতিটি নিদর্শনেই আসলটা দেখে করা। সুতরাং এই পণ্যগুলো মিশরের অন্যান্য মার্কেটে পাবেন না আপনি। শুধু রাজা রানীর প্রতিকৃতি নয়, তারা যেসব আসবাব ব্যবহার করতেন সেগুলোও হুবহু বানিয়ে ফেলছে প্রতিষ্ঠানটি। এসব তৈরিতে ব্যবহার করা হয়েছে পাথর, কাঠ, সিরামিক, এমনকি স্বর্ণ ও রূপাও, যা বিক্রি হচ্ছে চড়া দামে। স্বর্ণখচিত একটি মুখোশের দাম ধরা হয়েছে $13,000। প্রতিটি নিদর্শনের পেছনে বারকোড লাগিয়ে দেওয়া হয়েছে, যা স্ক্যান করলেই মিলবে নিদর্শনটির সম্পর্কে যাবতীয় তথ্য। কোথায় রয়েছে এর প্রকৃত অবয়ব তাও জানা যাবে। কায়রোর মার্কেটে যেসব রেপ্লিকা পাওয়া যায় সেগুলোর মান ততটা উন্নত নয়, কিন্তু আমাদের এখানকার সবগুলোই জাদুঘরে রাখা নিদর্শনের মতো। দেখে কোনো পার্থক্য ধরতে পারবে না কেউ, মনে হবে আসলের মতোই। সবগুলোই অনেক মূল্যবান। চলতি বছরের জানুয়ারি থেকে মিশরে বাড়তে শুরু করেছে পর্যটক, সেই সাথে বাড়ছে রেপ্লিকার বেচাকিনা। দেশ বিদেশের ভ্রমণ পিপাসুদের কেন্দ্র করেই গড়ে উঠেছে রেপ্লিকার বিশাল বাজার। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। এই ছিল যমুনা ডেস্কের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।